চিন্তামণির কাছে গিয়ে দরজায় আটকে দিয়েছে দারোয়ান। এই যাওয়া হবে না। বলে কেন? আমাকে যে ডেকে পাঠিয়েছে কে? তোমাদের ওই রানীমা, কি নাম জানো? চিন্তামণি। আমাদের মা চিন্তামণি ডেকে পাঠিয়েছে তোমার মতো হতভাগাকে? তোমার শুনতে ভুল হয়েছে। আমাদের ঠাকুরুনের কাছে যেতে গেলে অনেক দরকার। এনেছ? সেলাম করলেই কত টাকা পেয়ে যায় জানেন? অনেকে অনেক বড় বড় অফিস আদালতে গেলে সেলাম ঠুকে যারা ওদেরকে টিপস দিয়ে দেয়, বকশিস দিয়ে দেয়, বুঝিয়ে দেয় আমার আছে। আর সেলাম এই জন্যই করে কিছু পাওয়ার আশা। বলে আমি সেলাম ঠুকলাম, কিছু দিতে পারলে না, তোমার চেহারা পোশাক আশাক এখানে যাওয়ার অযোগ্য, হবে না হবে না। বলে আমাকে যে ডাকলো, কেন ডেকেছে? গান শুনতে। আমি গান বড় ভালোবাসি। গান ভালোবাসি? বলে আচ্ছা মা ডেকেছে? বলে হ্যাঁ। গিয়ে বলো না। এদিকে তর্কাতর্কি হচ্ছে। আর চিন্তার পরিচারিকা পদ্মাবতী ও গিয়ে বলছে, ও দিদি ওই ঠাকুর এসছে গো। নিয়ে এসো, সসম্মানে বাড়ির ভেতরে নিয়ে এলো। ঠাকুর তুমি আমার গান শুনবে, নাচ দেখবে তো? বলে আচ্ছা চিন্তা, তোমার নাচ গান দেখতে বা শুনতে গেলে কত টাকা লাগে? কেন কেন তোমায় কি টাকার কথা বলেছি নাকি? না তুমি বলনি, তোমার ওই দরজার দারোয়ান আমাকে বলল অনেক টাকা নাকি লাগে। জানো ঠাকুর কথাটা ঠিক, তবে তোমাকে আমার মনে ধরেছে, তোমার জন্য একটা পয়সা লাগবে না। তবে চিন্তা, আমি কি ওই একদিনের গান শুনবো না রোজ দিন শোনার সুযোগ পাবো? তোমার যখন মন চায় আসবে, তোমার জন্য অবারিত দ্বার খোলা। তাই যেন হয় চিন্তা। জানো চিন্তা, আমার ভেতরে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোলার জন্য আমি তোমার কাছে যাই। তোমার কাছে এসেছি কেন? ভেতরের যন্ত্রণা। মনে কিছু করবেন না মায়েরা। অনেক পরিবারের মালিক নেশা করে, চকে বসে আড্ডা দেয়। কেন গো মা? ওখানে ও মনের খোরাক পেয়ে যায়, তাই ওখানে বসে। ওই খোরাকটা যদি বাড়ির গিন্নি দিতে জানতো, মায়েরা এগিয়ে গেছেন বটে, কিন্তু অনেক জায়গায় এখনো অনেক অশিক্ষিতা। অপরাধ নেবেন। পতিদেবতার সঙ্গে সম্পর্ক কেমন করতে হয়, কেমন কেমন ভাবে পরিবেশ তৈরি করলে পতিদেবতা আদৌ আপনাকে ছেড়ে একটা লজেন্সও খাবে না। নেশা তো দূরের কথা, কোথাও 2 ঘন্টা থাকবে না। দেবাদিদেব মহাদেব, মহামায়া দুর্গা গেলেন বাবার বাড়ি, থাকলো বেলতলায়, রাত হয়ে গেছে। পরের দিন ষষ্ঠীর পুজো, আর মহাদেব থাকতে পারল না। কি বুঝতে পেরেছেন? প্রেম সে বলো। এই জন্য স্বামীর কোন কোন জায়গায় অভাব, কিসের অভাব, যদি মায়েরা ঠিক অনুভব করতো, বুঝতো, আমার মনে হয় সমাজটা অত দূষিত হতো না। আমাদেরই কোনো না কোনো জায়গায় দুর্বলতা থেকে যাচ্ছে। মা অপরাধ নেবেন না। রায়বান ভাগবত পাঠের অধিবেশন হয়, আসবেন সবাই, প্রশ্ন রাখবেন, পাবেন। তো বিল্ল ঠাকুর বলছেন চিন্তা প্রত্যেক দিন আসার সুযোগ হবে। বলে হ্যাঁ। তবে শুনুন, আপনারা যারা এসেছেন, আপনাদের বলছি, আজকে আপনাদের জন্য গান না, আপনাদের আজকে দেখানোর জন্য নাচ না, আপনারা বাড়ি যান। আজকের নাচ গান হবে কেবলমাত্র আমার বিল্ল ঠাকুরের জন্য। যারা অনেক টাকা দিয়ে অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে এসেছে, তাদের তো রাগ হবেই, হবে না? আর রাগ হলে কি হয়? ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে কুলক্ষয়। আরে ক্রোধ হলে মানুষের সর্বনাশ হয়, সর্বনাশ হয়। এই রিপু প্রধান ক্রোধ, কাম, এরা বড় ভয়ঙ্কর। রাগ হয়ে গেল, বাড়ি চলে গেল,
কিন্তু মনের মধ্যে আগুন জ্বলে উঠেছে, ওই ঠাকুরকে যদি কোথাও পাই না এর প্রতিশোধ নেব। বিল্ল ঠাকুর বলে, জানো চিন্তা, আমি তোমার কাছে থেকেই যাব। আমার কাছে থেকে যাবে? তোমার বাড়ি ঘর তো নেই? বলে আছে। আর কে আছে? আমার বাবা ছিলেন, মানে আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। বাবা ছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম বাবা ছিলেন, মা মারা গেছেন। এখন আমি বড় হয়েছি, আমার বাবাও একদম শয্যাশায়ী, মারা যায়নি। মারা গেলে তাহলে শ্রাদ্ধ দিবে কে? শয্যাশায়ী। তবে জানো, আমার সংসারে মন পড়ে না। ও তো সম্পত্তি বিষয় বলে সব আছে, বাবার দেখাশোনা বলে লোকজন আছে। ও তাহলে আমার কাছে তোমার মন পড়েছে? বলে হ্যাঁ। তো শোনো, মাঝে মধ্যে আপাতত বাড়ি যেও, বৃদ্ধ বাবা আছেন, দায়িত্ব আছে না, ছেলের দায়িত্ব আছে তো নাকি? যতই ঝি চাকর দিয়ে বাবার সেবা করানো হোক, ছেলের একটা দায়িত্ব আছে। তো মাঝে মধ্যে সপ্তাহে 2-1 বার বাড়ি যায়। আর উমাপতি মঙ্গলের চোখের জলে ভাসে, খোকা রে, ও খোকা শোন শোন, বাল্য বয়সে তোর মাকে হারিয়েছিস, অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তোকে বড় করেছি, আজ আমি শয্যাশায়ী। জানিস খোকা, ওই ছাই ফাঁসগুলো খাসনি, দুষ্ট ছেলেদের সঙ্গে মিশবি না। আমার কানে অনেকে বলে তোমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, আমার বড় কষ্ট হয় জানিস। আমি যে বাবা, অনেক আছে, নেই শুধু বাবা বলার পাখিটা। তুই সবসময় বাড়িতে থাকবি, কিছু করতে হবে না, বাবা বলে ডাকবি, মাঝে মধ্যে একটা গ্লাস জল যেন তোমার হাতে পাই। জানো খোকা, সারা জীবনের জমানো ঐশ্বর্য অনেক, বসে খেলেও শেষ করতে পারবি না। তোকে বারে বারে অনুরোধ করি, যেখানেই যা না কেন সন্ধ্যের আগে একটু বাড়ি ফিরে আসিস। রাতটা হলে না আমার বড় কষ্ট হয়। কেন, কিসের কষ্ট? জানো খোকা, তোমার মায়ের কথা মনে পড়ে গো। তোমার মা যখন তোমাকে কোলে নিয়ে ঘুমতো, আমি কত কিছুই না বলতাম। ছোট্ট ছেলেকে নিয়ে আগে ভাগে কে শুয়ে পড়েছে না, আমার দিকে লক্ষ্য নেই না। বুড়োটা কি খেলো না খেলো, কত অভিমান করেছি। তোমার মা আজ নেই, তোমাকে জড়িয়ে ধরে আমার বেদনার কথা ভুলবো? তোমাকেও পাই না, বড় হয়েছে তো। শোনো, সন্ধ্যের প্রাককালে বাড়ি ফিরে এসো। আরে বিল্ল, তোকে যদি কাছে পাই না, আমার সব জ্বালা যন্ত্রণা ভুলে যাব। হবে হবে, আসবো, তবে সব দিন আসা যাবে না। আমি আর এক জায়গায় একটা বড় কাজ পেয়েছি। কি কাজ পেয়েছে গো? আমি খুব বড় একটা কাজ পেয়েছি। ছেলে বড় হলে তো কাজ পাবে। ওরে তোকে চাকরি করতে হবে না, আমার যা আছে অনেক। না না, চাকরি না, সে তুমি বুঝবে না। কর্মাঙ্গ বলে একটি বন্ধু, বিল্লের বন্ধু, বাল্য বন্ধু, ওর কাছে শুনেছে উমাপতি মঙ্গল, তোমার ছেলেটা বাড়ি কেন আসে না জানো? ওই কৃষ্ণা নদীর ওপারে পতিতালয়ে রাত কাটায়। এ কথা শুনলে বাবার হৃদয়টা কেমন হবে গো? কোন বাড়ির মা যদি কাঁদে ছেলে মেয়ের জন্য, বুঝতে হবে তোমার ভালোর জন্যই কেঁদেছেন। কোন বাড়ির বাবা যদি ছেলে বৌমাকে বকা দেয়, বুঝতে হবে তোমার ভালোর জন্যই বকা দিয়েছে গো। কিন্তু যুব সম্প্রদায় বোঝে না, বাবা কেন রাগ করেন।
বাবা রাগ করা আমার সহ্য হয় না, তোমার ভালোর জন্যই রাগ করেছে। আজ উমাপতি মঙ্গল কাঁদছেন আর ছেলেকে বোঝাচ্ছেন, রাগ করার বয়স তো গেছে, তোর মাও গেছেন, মা থাকলে কেঁদে না হয় হাত দুটো ধরে বলতো, আমি তোর বাবা, আমি তোর মা, তোকে অনুরোধ করি বিল্ল ওখানে যাস না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে, ঘুমাও তো। ছোট্ট বিল্ল আজ বড় হয়ে গেছে, বাবাকে কি আর ভোলা যায়? বাবার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। আর ভোর না হতে হতেই নদী পেরিয়ে, কৃষ্ণা নদীতে কখনো জোয়ার আসে, কখনো ভাটা পড়ে। নদীর জোয়ার ভাটা হবে তো নাকি? নদীর দেখো যেমনি দশা। আমাদের যৌবনের সঙ্গে নদীর সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমনি দেখো পেতল কাঁসা, তেমনি যৌবনের দশা। ওগো পেতল কাঁসা বদল চলে, যৌবনে গেলে আর চলে না। যৌবন জোয়ার একবার আসে রে ও বন্ধু, বারে বারে আরে আসে না। যৌবন জোয়ার একবার আসে রে ও বন্ধু, বারে বারে আরে আসে না রে। যেমনি দেখো পেতল কাঁসা, তেমনি যৌবনের দশা। পেতল কাঁসা বদল চলে, যৌবন গেলে আর চলে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, বারে বারে আর আসে না। যৌবন বেলায় একবার আসে রে বন্ধু, বারে বারে আর আসে না। বিল্ল, যৌবন যদি একবার ভেঙে যায় যৌবন ফিরে আসবে না। পিতল কাঁসা নোংরা হলে তবু বদল ফেরত হবে, কিছু পাওয়া যাবে। যৌবন যদি বসে যায় সারানো যাবে না। ছাই পাশ খাসনি রে বাবা, তোর হাত ধরে অনুরোধ করি, ওরে খোকা বেশি রাত করে বাড়ি ফিরিস না, এখন সামাজিক অবস্থা ভালো না। কে কার কথা শোনে? যেমনি দেখো নদীর জোয়ার, যেমনি দেখো নদীর ধারা, তেমনি যৌবনের দশা। নদীতে জোয়ার ভাটা, যৌবনেতে শুধুই ভাটা। নদীতে জোয়ার ভাটা, যৌবনেতে শুধুই ভাটা। যৌবন জোয়ার একবার আসে রে ও বন্ধু, বারে বারে আর আসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, বারে বারে আর আসে না। নদী তবু জোয়ার হবে, ভাটা হবে। এই যৌবনে জোয়ার এসেছে, আর যদি ভাটায় এসে যায় আর জোয়ার ফিরে আসবে না। হ্যাঁ হয়েছে হয়েছে, তোমার সব সব কথা বুঝেছি বুঝেছি। আমি সেই ছোট্ট তোমার বিল্ল নয়, আমি এখন বড়টি হয়ে গেছি, সব বুঝি। কিছু তো বলার নেই, ছেলেটা বড় হয়ে গেছে। কত বোঝালো, কত হাতে ধরে বোঝালো, কাঁদলো, শুনে না। সব নেশা ছাড়ানো যায়, হৃদয়ে যদি নেশা বেঁধে যায় তাকে ভুলানো বড় মুশকিল। আজ কেমন নেশায় ধরেছে বিল্লকে, বুঝতে পেরেছেন তো? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে সুখ দেওয়ার নাম হলো কাম, আর সামনে যিনি আছেন তার ইন্দ্রিয়কে সুখ দিয়ে বা তৃপ্ত করানোর নাম হলো প্রেম। তাই চিন্তামণি নিজের সুখের কথা না ভেবে সামনে যারা আসে ওদের সুখ দেওয়ার জন্য প্রস্তুত।
ছোট থেকে এমন তালিমেই বড় হয়েছে। সামনে যে খদ্দের আসে ওদের সুখ নিয়ে চিন্তা করে, এই জন্য নাম তার চিন্তা। যে সকলের চিন্তা করে নাম তার চিন্তা, চিন্তামণির চিন্তা অনুযায়ী বিল্ল ঠাকুর বড় তৃপ্ত। ওহ, আমার সুখের জন্য আমার ভাবনাকে আজ যথার্থ করে তুলেছে এই পতিতা। ওগো চিন্তা, জানো তোমাকে ছেড়ে আমি বাঁচব না, এমনটি সবাই বলে। আমি যে পতিতা দ্বিচারী, কিছু সময়ের সুখের পর আমাকে নোংরা ডাস্টবিনের একটা আবর্জনা মনে করে। জানো ঠাকুর, তুমি এমনটি ভেবো না গো, আমি এখনো সতীত্ব হারাইনি, নাচ গান করি, চরিত্র আমার ভালো। সে বুঝেছি, তোমার আচরণ তোমার কথায় আমি বুঝেছি। আর দেখতে দেখতে বাবা বিল্লের বাবা উমাপতি দেহ রেখেছেন। খবর এলো কর্মার মাধ্যমে, বন্ধু কর্মা মঙ্গল এসে বলছে, বিল্ল আমি জানি তুমি এখানে আছো, চলো চলো বাড়ি চলো। কেন? তোমার বাবা দেহ রেখেছেন। ও বাবা দেহ রেখেছেন, বাহ, আর তো কোনো সমস্যা নাই নাকি? আমাকে বোকার মতো আর কেউ আছে? আমার পথের কাঁটা আর আছে? আমাকে বাধা দেওয়ার আর কেউ আছে? নেই। আমার বাবা, ছোটবেলায় মাকে হারিয়ে বড় ব্যথা পেয়েছিলাম, আজ এই হৃদয়টা পাষাণ হয়ে গেছে। বাবা গেছে গেছে, ও তো একদিন না একদিন মরবে, তবু আমরা হাঁ করে কাঁদি। বাবা চলে গেলে কত কষ্ট, কি অভাব হয় সংসারে। যার সংসারে নেই বুড়া, তার পেছন দরজায় পড়ে সুড়া, আমাদের গ্রাম্য ভাষায় আছে। যার ঘরে নাই বুড়ি, সংসার গেছে উড়ি। অতএব ঘরে বৃদ্ধা মা বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকেন না, অনেক উপকার, অনেক উপকার। ভালো মন্দ তো বলবেই, আর ওনার প্রবীণ ভাবনা দিয়ে তোমার সংসারের উন্নতির পথ দেখাবে। খবর হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ল এলো বাড়িতে, আর চিন্তা বলে পাঠালো, দেখো ঠাকুর, এ কয়টা দিন আপাতত এসো না, বাবার আদ্য সাধ্য দিয়ে পারলৌকিক কর্ম করে বাড়ি আসো, আমার কাছে এসো। বলে ঠিক আছে, চেষ্টা করব তোমার কথা রাখা যায় কিনা। চিন্তার কথা মতো বিল্ল বাড়ি গেলেন, আর যথারীতি অশৌচ গেল, দশা শৌচ 10 দিন, বৈষ্ণব ব্রাহ্মণের দশা শৌচ 11 দিনের শ্রাদ্ধ, বৈশ্যকুলের পক্ষা শৌচ 15 দিন পরে শ্রাদ্ধ 16 দিনের দিন, আর শূদ্রের হলো মাসা শৌচ 1 মাস, সমাজে যেমন ব্যবস্থা। 10 দিন কোন রকমে গেল, 11 দিনের দিন পণ্ডিত পুরোহিতরা এসেছেন, আদ্য সাধ্যর ব্যবস্থা, আর সাধ্য বাসরে বসেছেন বিল্ল। কি মন্ত্র বলে আর কি মন্ত্র শুনে, ঠাকুর মশাই যা যা বলে বলতে হয় বলে, অর্থও বুঝে না আর সঠিক বলতেও পারে না। কেন? মন তো অন্য জায়গায়। মন্ত্রে বুঝাইতে পারলাম না রে, হায় রে অবধ মন, মন্ত্রে বুঝাইতে পারলাম না রে, হায় রে অবধ মন তোরে বুঝাইতে পারলাম রে, ওরে ও বুঝমো। আমি চলি যেই পথে
মন চলে তার বিপরীতে, আমি চলি যেই পথে মন চলে তার বিপরীতে। এমন মনের ঘর করিব, এমন মনের ঘর করিয়া বড় জ্বালা পাই। মন্তরে বুঝাইতে পারলাম না রে, হায় রে অবুধ মন তোরে বুঝাইতে পারলাম রে মন অবুধ মন তো আর সাধ্যের মন্ত্রের মধ্যে নেই। পুরোহিত এক কথা বলে, ও শুধু চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। কখন সাধ্য শেষ হবে? পণ্ডিতজি তাড়াতাড়ি শেষ করুন না। অনেক জায়গায় সংকল্পে আমরা দেখেছি কত হাজার লোক খাবে, আত্মীয় কোথায় থাকবে এই নিয়ে ব্যস্ত। আর পুরোহিত কি বলছে ওদিকে কোনো অর্থও বুঝি না, কি বলে আর কি না বলায়। ও কোন রকম একটু তিল আর হরিতকি দিয়ে কি যে বলায় আর কি যে বলি। প্রেম সে বলো আরে জোরে। হ্যাঁ, এখন শ্রাদ্ধ ঘর তো কোন রকমে শেষ হলো। অন্যান্য বান্ধব বন্ধু সবাই আত্মীয়রা বললেন, ও বিল্ল কালা শৌচ, বাড়ির বাইরে কিন্তু যেও না, যতই গুরুত্বপূর্ণ কাজ থাক বাড়ির বাইরে। বিল্ল কি শুনেছিল? রাধে রাধে শুনলো না। শ্রাদ্ধ শেষ হলো আর দিনটা ছিল ঝড় দুর্যোগ, ঘুটঘুটে অন্ধকার, নদীতে জোয়ার পরিপূর্ণ। এলো কৃষ্ণ নদীর কাছে আর চিন্তামণি চিন্তামণি তুমি আমার চিন্তামণি, দিবস রজনী তুমি ছাড়া আর কিছুই নাহি জানি, তুমি আমার চিন্তামণি। চিন্তামণিকে শুধু ডাকে। চিন্তামণি নদীর ওপারে আর বিল্ল ঠাকুর নদীর এপারে। চিন্তার চিন্তায় ব্যস্ত। কার চিন্তায় ব্যস্ত? চিন্তামণির চিন্তায় ব্যস্ত। যার মাথার ভেতর চিন্তা ঢুকে যায়, চোখ কান হাত পা কাজ করে না, ভ্রম হয়ে যায়। বয়স হলে বুঝবেন বাবা, মায়েরা বুঝবেন, যখন বয়স হবে না বুঝবেন, ভ্রম হয়ে যায়। বুঝতে পারি যে আমাদের ডাক এসে গেছে। সংসারের চিন্তা, এত কিছু করলাম, ছেলেটা রাখতে পারবে তো? জল আছে, আগুন আছে, বৌমা নাতিটাকে লক্ষ্য করতে পারবে তো? আমার লাগানো গাছটা রাখবে তো না কেটে দিবে? আমার এত সুন্দর মাজানো ঘরটা বছর বছর রং করবে তো? অনেক চিন্তা ঢুকে গেছে, এই জন্য সমস্ত ভ্রম হয়ে যায়। আজ বিল্ল ঠাকুরের চিন্তার চিন্তায় ভ্রম হয়ে গেল। আর দুর্যোগ পূর্ণ অন্ধকার রাত্রি, কাউকে কোথাও পাচ্ছে না। এত দুর্যোগে একটা যদি নৌকো পাওয়া যেত, ওপারে যাওয়া যেত। ঘটনাগুলি আপনারা সবাই ক্যাসেটে শুনেছেন। এই জায়গায় কম গিয়ে অন্য জায়গায় যাওয়াই ভালো, নাকি? প্রেম সে বলো। তাহলে মৃতদেহ ভেসে গেছিল, সেটিকে ধরে পারাপার হলো। ওপারে চিন্তামণির বাড়িতে গেলে বিরাট পাঁচিল, পাঁচিল টপকাবে কেমন করে? একটা সাপ ঝুলছিল, সাপের লেজ ধরে ওপারে গেলে, গিয়ে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দেয়। দরজায় গিয়ে তখন মধ্যরাত্রি, রাত্রি দ্বীপ্রহর, কড়া নাড়া দিচ্ছে বিল্ল। কে? এত রাত্রিরে কে? আমি চিন্তা। আমি মানে? তোমার বিল্ল গো, তোমার বিল্ল এসেছে, দরজা খোলো চিন্তা। একই তোমায় এত করে বললাম,
বাবার পারলৌকিক কাজ শেষ করবে। তাছাড়া কালা শৌচ এখন এসো না, লোকে সমাজে কি বলবে জানো চিন্তা? তোমাকে ছেড়ে যে থাকতে পারি না। বুঝেছি বুঝেছি। তাই এখানে পাঁচিল ডিঙ্গিয়ে এলে কি করে? কেন রশ্মি ঝুলিয়ে রেখেছিলে? কই চলো তো দেখি। প্রদীপের আলো, তখন তো এত অনেক আধুনিক যুগ না, প্রদীপের আলো নিয়ে এসে যখন দেখেন একটা বড় সাপ, বলে আমি এই দড়িটায় রেখে গেছি, আবার ঘরে যেতে হবে তো, তাই বলে এটা কি দড়ি, এটা কি রশ্মি? ভালো করে তাকিয়ে দেখে একটা বড় বিষধর সাপ। ও খাওয়ার ধরেছে, পাঁচিলের খোপলে খাওয়ার ধরেছে, তাই ও বেরোতে পারছে না, খাওয়ারও ছাড়তে পারছে না। আর ওই সুযোগে বিল্ল লেজ ধরে ঝুলতে ঝুলতে, তা নয় বুঝলাম, নদী পেরোলে কি করে? তুমি যে আমার জন্য একটা ভেলা পাঠিয়েছিলে না, ওটা ধরেই এসে গেছে। কই চলো তো দেখি। ভেলা আছে তো? বলে হ্যাঁ, আবার বাড়ি ফিরবো তো, তাই ভেলাটা একটু তুলে রেখেছি নদীর পাড়ে, চলো তো দেখি। গিয়ে যখন দেখে কি পচা গলা একটা সব দেহ। কেমন সব দেহ? সব দেহটা ছিল নারী সব দেহ। ক্যাসেটে তা বলে না, প্রেম সে বলো, নারী সব দেহ। চিন্তামণি দেখলেন, বাহ ঠাকুর, এইটা তোমার ভেলা? বলে হ্যাঁ। ভালো করে দেখো, ভালো করে তাকিয়ে দেখো তোমার ভেলাটা কেমন। ভালো করে যখন তাকিয়ে দেখে, দুটো পয়োধর আছে, কেশ রাশি কমর পর্যন্ত, পচে গেছে, বিভৎস কিম্ভূত কিমাকার তার দেহ। আর দেখে বলল এটা একটা নারী দেহ। জানো ঠাকুর, এ দেহটা সাধারণ দেহ নয়। তবে এদিকে 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 তাকাও, এদিকে তাকাও আমার দিকে। কে বলছে? চিন্তামণি বলছে বিল্ল ঠাকুরকে, আমার দিকে তাকাও। বলে হ্যাঁ দেখছি। আচ্ছা বলো তো ঠাকুর, এই দেহটা ভালো লাগে? বলে হ্যাঁ। এই দেহটা যদি ওই রকম এমন একটা সময় আসবে, এমন দেহ হয়ে গেলে ভালো লাগবে? রাম 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 রাম, ভালো লাগবে? যে দেহের এমন দশা, তার জন্য মানুষের এত মোহ মমতা। কি আছে দেহে? পুজ, পিত্ত, রক্ত, মল, মূত্র, চর্ম, অস্থি, আর কি আছে? তবু একটা দেহকে নিয়ে মানুষের এত চিন্তা। ঠাকুর তোমায় অনুরোধ করি ঠাকুর, এই দেহটা আমার দেহ, মনে রেখো এই দেহটা পচা দেহটা আমি। এসো এসো। বিল্ল বলে দেখো চিন্তা, আমি তোমার এই দেহের আকাঙ্ক্ষায় আসিনি গো। তবে আমি এতকাল ছিলাম তোমার কাছে কেন জানো? এক শয্যায় ঘুমিয়েছি। বলো না চিন্তা, আমার দ্বারা কোনো প্রকার অপকর্ম? বলে না, তা তো না। তবে জানো চিন্তা, তোমার দেহটাকে জড়িয়ে যখন ঘুমোই, আমি আমার মাকে দেখতে পাই। আজ পচা দেহটাকে আলিঙ্গন করতে বলছো, মনে পড়ে যায় আমার সেদিনের কথা। ছোটবেলা যখন মাকে হারিয়েছিলাম, দাউ দাউ করে আগুনের পিণ্ডির মধ্যে ঢুকিয়ে দিল, পুড়ে ছাই হয়ে গেল। এমন দেহের দশা হবে আমি জানি। জানো চিন্তা, জগৎবাসী বলে আমি নাকি পতিতার সঙ্গ করি, আমি ব্রাহ্মণের ছেলে, আমি অসৎ, আমি অনাচারী, চরিত্রহীন। বলতেই পারে। কাষ্ঠ পুত্তলিকাকে কেউ যদি আলিঙ্গন করে, তার মধ্যে রিপু জেগে উঠবে। এই জন্য কাঠের প্রতিমা নারী দেহ কে যদি একটা পুরুষ আলিঙ্গন করে কিংবা দেখে, তার মধ্যেও
রিপু জাগবে। এই জন্য শাস্ত্রকার বললেন ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে আসবে তাদের জন্য শয়ন কক্ষ আলাদা করে দেবেন, মায়ের বাবার ঘরে যেন ছেলে মেয়ে না ঘুমায়। প্রেম সে বলো। রিপু এত ভয়ঙ্কর, এই বিল্লমঙ্গল চিন্তামণিতে বুঝে নেন। তাই বিল্ল ঠাকুর এতকাল মায়ের রূপে তাকে আরাধনা করেছে। যেই যৌবন এসেছে আকাঙ্ক্ষা জেগেছে, আর আকাঙ্ক্ষা তৃপ্তি না হওয়ার পূর্বেই পিতা পরলৌকিক পরপারে গেছেন। আর চিন্তামণি বুঝিয়ে দিলেন, জানো আমার মন চেয়েছিল তোমার মতো একজনকে জীবন সঙ্গী করব, বিধাতার ইচ্ছা নেই, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। ভগবানের ইচ্ছে নেই যে আমাদের দুজনের মিলন হোক, সংসার হোক। নিশ্চয়ই ভগবান আরো কিছু জানাতে চেয়েছেন জগৎকে। জানো ঠাকুর, আমার এই দেহের উপর আসক্তি যতখানি গভীর হয়েছিল, ততটা আসক্তি যদি ওই চিন্তামণিকে অর্পণ করো, আমার মনে হয় তোমার সব অভাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। তাহলে বিল্ল ঠাকুরের প্রথম গুরুকে চিন্তামণি, চিন্তামণির মন্ত্র কে পাথেয় করে বিল্ল ঠাকুর গেলেন কোথায়? সংসার ছেড়ে, সব কিছু ছেড়ে আজ পথে বেরিয়ে পড়েছে, রাস্তায় বেরিয়ে পড়েছে। বলে আর আমি এই গ্রামে থাকবো না। হাঁটতে হাঁটতে গেলেন দক্ষিণ ভারত। সোমগিরি মহারাজের কাছে দীক্ষা নিলেন বিল্ল ঠাকুর। আর বিল্ল ঠাকুর দীক্ষা নিয়ে একটি নদীর পাড়ে বসেছে, পাতাপুতি ঝুপড়ির কুটি বানিয়ে, আর কুটির বানিয়ে বসে লিখতে শুরু করেছে জীবন আলেখ। সেই লেখনীর পরিপূর্ণ, সেই লিখা পরিপূর্ণ গ্রন্থের নাম কৃষ্ণ এবং ভক্তের লীলা পরিপূর্ণ কৃষ্ণ কর্ণামৃত। গ্রন্থটির নাম বিল্ল ঠাকুরের হাতে লেখা কৃষ্ণ কর্ণামৃত। ওইখানে লিখে গেলেন বিল্ল ঠাকুর তার জীবনের কথা। জীবনের কথা যখন লিখছে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে, আর লিখতে লিখতে প্রথম শ্লোক শুরু হলো, বাবা আমি তো নতুন এই পথে, সব মনে থাকে না, অপরাধ নেবেন না বাবা। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই, বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। ও বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই, তুমি বিনে আমার কেহ নাই। ওরে আমার পাপী দেহ
কোথায় যাই তুমি বিনে আমার কেহ নাই দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই দীনবন্ধু রে ও দীন দয়াল বন্ধু রে ও বন্ধু রে। একটি কথা আপনাদের চরণে নিবেদন করতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমি কীর্তন গাহক নই। আপনাদের চরণে এই দ্বিতীয়বার এই আসরে আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি ধন্য। এই পাশে এক বাড়িতে গান হয়েছিল, ওখানে প্রথমে একটু সুযোগ পেয়েছিলাম, এই দ্বিতীয়বার। অর্থাৎ এই রায়বাঁধের মাটি কথা বলে, এখান থেকে শিল্পী তৈরি হয়। এমন একটি জায়গা আছে, সে জায়গায় শিল্পী তৈরি হয়। আপনাদের মতো এরকম ভক্তবৃন্দ যদি না থাকতেন, আমার পক্ষে সম্ভব ছিল না এখানে দাঁড়ানোর। আমি এখানে আসি ভাগবতীয় কথা একটু শোনানোর জন্য, কিন্তু আসর কীর্তনিয়া আমি না। এই প্রথম আপনাদের চরণে এসেছি। আমাদের এই যারা এসেছেন এদের সঙ্গে আদৌ আমরা রিহার্সালেও বসিনি, কোনো সেটিংও নেই, তবু আপনাদের চরণে সাহস করে উঠেছি। ইনারা সবাই পেশাদার শিল্পী, ইনাদের সহযোগিতায় পেয়ে আমি এগিয়ে যাচ্ছি। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যিনি পুরস্কার দিয়েছেন এটি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আপনার পরিবারের মঙ্গল হোক, ভক্তিপথে মতি হোক, আপনাদের সমস্ত গ্রহ অশান্তি দূরীভূত হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বিল্ল ঠাকুর আজ কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ লিখছেন, অর্থাৎ তার জীবন আলেখ্য লিপিবদ্ধ করে যাচ্ছে। ওই নদীর পাড়ে এক স্বর্ণবণিকের পত্নী অহল্যা নাম, তিনি স্নান করতে এসেছেন। সঙ্গে কত পরিচারিকা, স্বর্ণবণিক, অনেকগুলো সোনার দোকান। সেই বাড়ির গিন্নি স্নান করতে এসেছে, আর স্নান আরনি করে সবে আর্দ্র বসনে বিল্লের সামনের দিক দিয়ে চলে যাচ্ছেন, আর বিল্ল মঙ্গল লিখা বন্ধ করে ওই অহল্যার দিকে তাকিয়ে সর্বহারার মতো অপলক নয়নে তাকিয়ে আছে। আরে যাকে ভোলার চেষ্টায় অনেক দূর পাড়ি দিয়ে এসেছি এখানে, আজ সাধু সেজেছি, দীক্ষা নিয়েছি, জটাজুটোধারী, এক বস্ত্রে একজন বড় ভক্ত। কামনা এমন একটি বিষয়, কাম, কামের জন্ম কোথায়? চোখে। এই চোখ বড়, রিপুদের মধ্যে বড় দুষ্টু। চোখে যদি না পড়তো অহল্যার দেহ, মনে পড়তো না চিন্তামণির কথা। আজ অহল্যাকে দেখে চিন্তামণির কথা মনে জেগেছে, আর পেছনে পেছনে হাঁটতে শুরু করেছে। অহল্যা ফিরে মাঝে মধ্যে তাকায়, ও বাবা, এ পাগলটা আমার পেছনে কেন? একটু তড়িঘড়ি করে চলে অহল্যা।
আর পরিচারিকাকে বলে চল তাড়াতাড়ি যাই। কেন? ওই দেখছিস না পাগলটা পেছন নিয়েছে, পাগলটা পিছু নিয়েছে। আর অহল্যা তড়িঘড়ি করে ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পাগলটা দরজার কাছে দাঁড়িয়ে গেল। পাগলটা মানে বিল্ল ঠাকুর। আজ তাকে কে চিনে? কি নাম, কোথায় বাড়ি? দেখতে অবিকল সর্বহারা পাগলের মতো। ওরে অবোধ মন, সারাটা জন্ম সংসারের জন্য কাটালি, চিন্তা ভাবনা সময় সবই সংসারের জন্য কাটালি। শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে মানুষ কি না করে সংসারের জন্য। ওরে অবোধ মন, তোরে এত করে বোঝাই, সৃষ্ট জগতের স্রষ্টা যিনি স্বয়ং ভগবান, তার কথা অনুযায়ী যদি চলতে শিখতাম তাহলে বোধহয় আমাদের চলার পথটা সঠিক হতো। আজ আমরা সময় হারিয়ে ফেলেছি। তাই বিল্ল ঠাকুর গুরু কৃপায় আজ সাধু, সাধু হয়েও চোখের আকাঙ্ক্ষা এত তীব্র, অহল্যা নামধারী স্বর্ণবণিকের পত্নীকে দেখেও চিন্তামণির কথা মনে জেগেছে। তাই পিছু নিয়েছে, স্বর্ণবণিকের পিছু নিয়েছে, তার স্ত্রীর পিছু নিয়েছে, অহল্যার পিছু নিয়েছে। কে? বিল্ল ঠাকুর। পিছু নিতে নিতে দরজায় উপস্থিত। ওদিকে অহল্যা, তার পরিচারিকা সবাই ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করেছে। বিল্ল ঠাকুর গিয়ে কড়া নাড়া দিয়েছে। ওগো, বাড়িতে কেউ আছেন নাকি? কৃপা করে দরজাটা খুলুন না। শুনছেন? একটু দরজাটা খুলুন না। স্বর্ণবণিক বাড়িতে ছিলেন। অহল্যা তার স্বামীকে ডেকে বলছে, শুনছেন? এই যে, কি দরজা খুলো না কেন? একটা পাগল আমাদের পেছন নিয়েছে, সেই নদীর পার থেকে পেছনে পেছনে এসেছে। না জানি কিরকম কি চিন্তাধারা, দরজা খুলবেন না। স্বর্ণবণিক স্ত্রী অহল্যাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সত্যি কি পাগল? বলে হ্যাঁ গো, কিম্বুত কিমাকার তার বেশভূষা। ও আচ্ছা, আমার যদি ভুল না হয়, আচ্ছা বলো তো অহল্যা, ওই নদীর ঘাটে একটা ঝুপড়ি ঘর পাতাপুতি দিয়ে বানানো, ওর ভেতরে বসেছিল সেই লোকটা না তো? বলে হ্যাঁ ওই লোকটা। অহল্যা, তোমার চিনতে বড় ভুল হয়েছে গো, ঘরের গিন্নি তো বুঝবে না। কেন কেন জানো অহল্যা? ওই নদীর পাড়ে বসে থাকা পাগলের মতো রূপধারী লোকটি আর কেউ না, একজন বিচক্ষণ পণ্ডিত। এত সুরালো তার গলা, দিনভর লিখে। আমি কখনো একবার পেছনে দাঁড়িয়ে দেখেছি তার লেখনী দিকে। অপূর্ব লেখার শ্লোক, যে শ্লোকের মধ্যে প্রাণ খোলা ভালোবাসার কথা লেখা, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কের কথা লেখা। জানো অহল্যা কি লেখা আছে? কি লেখা আছে তুমি বুঝবে না। যাও যাও, দরজা খুলে দাও, আসতে দাও। না গো না, ভুল হচ্ছে। লোকটার স্বভাব ভালো না, জানো আমার দিকে কেমন যেন তাকাচ্ছিল।
তুমি বলো, মায়েরা যখন জলে স্নান করে ভিজো কাপড়ে উঠে ওদের দিকে যারা আকর্ষিত হয়, ওদের স্বভাব কি ভালো? তুমি বুঝতে পারছো না গো, দরজা খুলবেন না।